আমরা আলোচনা করছিলাম গত ক্লাসে রিকার্ডিয়ান ইকুইভ্যালেন্স নিয়ে আলোচনা করছিলাম। সরকারের যে ডেট, সরকার যে বাজেট ডেফিসিট, সেই বাজেট ডেফিসিটটা যদি সরকার ট্যাক্স এর মাধ্যমে ফাইন্যান্স করে কিংবা ডেফিসিটের বন্ড ইস্যু করে ফাইন্যান্স করে, তাহলে এর ইফেক্টটা ইকোনমির উপরে কেমন ডিফারেন্সিয়েবল না। অর্থাৎ বন্ডের মাধ্যমে কিংবা গভর্নমেন্ট যে পারচেজ, গভর্নমেন্ট যে কেনাকাটা করে, গভর্নমেন্ট যে খরচ করে, গভর্নমেন্ট যে এক্সপেন্ডিচার, সেটা কিভাবে সংস্থান করা হলো, সেটা কি ট্যাক্সের মাধ্যমে ফাইন্যান্স করা হলো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, নাকি ঋণ নিয়ে ফাইন্যান্স করা হলো, ডেট ফাইন্যান্সিং করা হলো, এর উপর নির্ভর করে। ইকোনমিক ইম্প্যাক্টটা, ইকোনমিক প্রভাবটা একই রকম থাকে, ইকোনমিক কোনো প্রভাবের পার্থক্য দেখা যায় না। এটাকে বলা হয় রিকার্ডিয়ান ইকুইভ্যালেন্স। রিকার্ডিয়ান ইকুইভ্যালেন্স আমি বলেছিলাম, কেমন এটা আমরা গত ক্লাসে ব্যাখ্যা করেছিলাম রিকার্ডিয়ান ইকুইভ্যালেন্স। তো আমরা এটা একটা অ্যাপ্লিকেশনস দেখবো বাজেট ডেফিসিটের ক্ষেত্রে। বাজেট ডেফিসিটটা কিভাবে নির্ধারিত, বাজেট ডেফিসিটটা কিভাবে কিসের উপর নির্ভর করে, বাজেট ডেফিসিটটা একটা গভর্নমেন্ট কতটুকু বাজেট ডেফিসিট রান করবে, বা বাজেট ডেফিসিটের উপরে এই রিকার্ডিয়ান ইকুইভ্যালেন্সের ইমপ্লিকেশনসটা কি, সেটা আমরা দেখার চেষ্টা করব। এটাকে জেনারেলি আমরা বলতে পারি যে ডিটারমিনেন্টস অফ বাজেট ডেফিসিট। এর ব্যাখ্যা করার জন্য determinants of budget deficit. এটার একটা ব্যাখ্যা হিসেবে আমরা রিকার্ডিং ইকুইভ্যালেন্সটাকে আমরা ব্যবহার করব, এবং আমরা এখানে আরেকটা জিনিস দেখবো। এখানে আমরা এই বাজেট ডেফিসিটে কিসের উপর নির্ভর করে ব্যাখ্যা করার জন্য সেটাকে বলবো আমরা, এটা একটা মডেলের মাধ্যমে ব্যাখ্যা করবো, যেটাকে আমরা বলবো ট্যাক্স স্মুথিং মডেল। আমাদের টেক্সট বইতে সেকশন 12.4 এটা আছে, চ্যাপ্টার 12 সেকশন 4 রোমানের বইতে। তো এখানে আমরা ট্যাক্স স্মুথিং এই কনসেপ্টের মাধ্যমে আমরা একটা ডিটারমিনেশন সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমে দেখি এই ট্যাক্স স্মুথিংটা কি জিনিস। স্মুথ মানে হচ্ছে যে ফ্লাকচুয়েশনস থাকলে সেটাকে রিমুভ করা। ট্যাক্স স্মুথিং, কখনো বেশি ট্যাক্স কখনো কম ট্যাক্স, এভাবে ট্যাক্স আরোপ না করে দেখতে আমরা এভারেজ লেভেলে ট্যাক্স আরোপ করি সব সময়, সব পিরিয়ডে, সেটাকে বলা হয় ট্যাক্স স্মুথিং। এটা অনেকটা পার্মানেন্ট ইনকাম হাইপোথিসিসের সাথে এটা মিল আছে। পার্মানেন্ট ইনকাম হাইপোথিসিসে কনজিউমার ক্ষেত্রে যেটা আমরা প্রয়োগ করি, সেখানে বলা হয় কনজিউমাররা কখনো বেশি আয় করে কখনো কম আয় করে। তার মানে এই না যে যখন সে বেশি আয় করে তখন সে খুব বেশি ভোগ করে, আবার যে যখন সে খুব কম আয় করে তখন সে কম ভোগ করে, তা না। বরং সে তার কনসাম্পশন থেকে একটা স্টেবল পর্যায়ে রাখার চেষ্টা করে, একটা এভারেজ পর্যায়ে রাখার চেষ্টা করে, কনসাম্পশন থেকে সে স্মুথ করার চেষ্টা করে। এটার সাথে এটা একটা মিল আছে, ট্যাক্স স্মুথিং এর একটা মিল আছে। কনজিউমাররা যে তাদের কনসাম্পশন থেকে স্মুথ করে, হয়তো আমার এই মাসে ইনকাম হয়নি, আগে মাসে ডাবল ইনকাম হবে, তার মানে এই না যে আমি এই মাসে আমি খরচ করবো না, আগামী মাসে আমি ডাবল খরচ করবো, তার পরিবর্তে আমি একটা এভারেজ লেভেল অফ এক্সপেন্ডিচার মেইনটেইন করার চেষ্টা করবো। আমার সারা জীবনের যে আয় লক্ষ্য রাখতে হবে, আমার সারা জীবনের আয় যেটা আমার সারা জীবনের ব্যয়ের সমান। আমি ব্যয়টা এমন ভাবে করবো যাতে করে আমার ইউটিলিটি ম্যাক্সিমাইজড হয়। যদি আজকে একেবারেই কিছু খরচ না করি, আগামীকাল যদি খুব বেশি খরচ করি, আমার যে ইউটিলিটি হবে তার পরিবর্তে আমি যদি আজকে কিছু মাঝারি ধরনের খরচ করি, আগামীকালও মাঝারি ধরনের খরচ করি, তাহলে আমার ইউটিলিটিটা বেশি হবে। অর্থাৎ এটা এই জন্যই হয়ে থাকে কারণ ইউটিলিটিটা হচ্ছে একটা ডিমিনিশিং ফাংশন। যে আমরা যখন বেশি ভোগ করি তখন আমাদের মার্জিনাল ইউটিলিটি কমে যায়। তখন আমি যদি 1 ডজন কলা নিয়ে আসি, আজকে 1 ডজন কলা খেয়ে ফেলি, আমি যে পরিমাণ ইউটিলিটি পাবো, আমি যদি আজকে 6টা কলা খাই, আগামীকাল 6টা কলা খাই, তাহলে আমার টোটাল ইউটিলিটিটা বেশি হবে, তাই না? কারণ কলার একটা মার্জিনাল ইউটিলিটি আছে যেটা ফল করে। আমি একটা কলা খেলাম যে ইউটিলিটি পাবো, দ্বিতীয় কলা থেকে আরো কম ইউটিলিটি পাবো। কেমন নবম, দশম বা 11, 12তম যে কলা, সেগুলো থেকে একদম কম ইউটিলিটি পাবো। আমার মার্জিনাল ইউটিলিটি অনেক কমে গিয়েছে কলা বেশি খাওয়ার ফলে। কিন্তু আমি যদি আজকে কিছু খাই, কালকে কিছু খাই, তাহলে আজকে কলার মার্জিনাল ইউটিলিটি গুলো 6 পর্যন্ত কমবে, আগামীকাল আবার 1 থেকে 6 পর্যন্ত কমবে। ফলে মার্জিনাল ইউটিলিটি খুব বেশি কমার সুযোগ থাকবে না। তাই মার্জিনাল ইউটিলিটি যখন ডিমিনিশিং হয় কোনো কিছু, তখন এই কনসাম্পশনকে যদি স্মুথ করতে পারি তাহলে আমার টোটাল ইউটিলিটি বৃদ্ধি পাবে। ঠিক একই লজিক এখানে আমরা দেখবো অ্যাপ্লাই করে,
যে ট্যাক্স যখন বেশি ইম্পোজ করা হয় জনগণের উপরে, ট্যাক্সের একটা বার্ডেন আছে, ট্যাক্সের একটা ডিস্টরশন আছে, যেটা বিকৃতি সৃষ্টি করে ব্যবহারের মানুষের উপরে। এই যে ট্যাক্সের যে ইকোনমির উপরে একটা ডিস্টরশন সৃষ্টি করে, একটা বিরূপ প্রভাব সৃষ্টি করে, সেই ডিস্টরশনটা হচ্ছে ইনক্রিজিং, ইউটিলিটিটা হচ্ছে আমাদের ডিক্রিজিং, আর ট্যাক্সের যে ডিস্টরশন ইকোনমির উপরে সেটা হচ্ছে ইনক্রিজিং। মানে আমার উপর যদি 100 টাকা ট্যাক্স ইম্পোজ করে, তাহলে আমার বিহেভিয়ারে যে পরিবর্তন আসবে, আমি তো কাজ একটু কম করবো, যেহেতু আমার উপর আমার ইনকাম একটা অংশ গভর্নমেন্ট নিয়ে যাচ্ছে। আর যদি আমার আরো বেশি ট্যাক্স ইম্পোজ করে, 200 টাকা 500 টাকা ইম্পোজ করে, তাহলে আমার কাজ করার অনীহা আরো বেশি বেড়ে যাবে। অর্থাৎ ট্যাক্সের যে ডিস্টরশন ক্রিয়েটিং পাওয়ার, সেটা হচ্ছে ইনক্রিজিং। ট্যাক্সের ডিস্টরশনটা রাইজিং রেটে বাড়ে, দ্রুততম হারে বাড়ে। এবং এই ডিমিনিশিং ইউটিলিটির জন্য যেমন আমরা দেখেছি বা দেখতে পাই যে কনসেন্ট্রেশনকে স্মুথ করা প্রয়োজন টু ম্যাক্সিমাইজ দ্য টোটাল ইউটিলিটি অফ এ কনজিউমার। ঠিক একইভাবে ডিস্টরশনটাকে মিনিমাইজ করার জন্য, ইকোনমির উপর যে বিরূপ প্রভাব সেটাকে মিনিমাইজ করার জন্য ট্যাক্সটাকে যদি স্মুথ করা যায়, যেহেতু ট্যাক্সের একটা ইনক্রিজিং প্রভাব আছে, ইনক্রিজিং মার্জিনাল ইউটিলিটি উল্টো বলতে পারে, ইনক্রিজিং ডিসইউটিলিটি বলতে পারে। এই ইনক্রিজিং এর ক্ষেত্রেও যেরকম এভারেজ প্রয়োগ করলে আমাদের কস্টটা মিনিমাইজ হয়, ঠিক একইভাবে ইউটিলিটি যখন ডিক্রিজিং হয়, তখন আমাদের যদি আমরা কনসাম্পশন থেকে স্মুথ করি, আমাদের টোটাল ইউটিলিটি ম্যাক্সিমাইজ। এখানে আমরা ইউটিলিটি ম্যাক্সিমাইজ করছি না, এখানে আমরা কস্টকে মিনিমাইজ করার চেষ্টা করছি। কস্টটাকে একটা ডিস্টরশন কস্ট, ইকোনমির উপরে একটা ডিস্টরশন কস্ট সৃষ্টি হয় যখন ট্যাক্স ইম্পোজ করা হয়। তো এটাকে আমরা এখানে ব্যাখ্যা করার চেষ্টা করছি, যেটাকে বলা হচ্ছে ট্যাক্স স্মুথিং মডেল। ট্যাক্স স্মুথিং করলে এটা হচ্ছে রবার্ট ব্যারো নামের একজন ইকোনমিস্ট, যেমন এই মডেল দিয়েছেন 1979 এই মডেলটা দিয়েছেন ট্যাক্স স্মুথিং মডেল। এটাকে আমরা একটু দেখার চেষ্টা করব যে ট্যাক্স স্মুথিং করলে যে আসলে কস্ট মিনিমাইজ হয়, ইকোনমির উপর যে কস্ট ট্যাক্সের সেটা মিনিমাইজ হয়, সেটাকে আমরা ডিস্ট্রিবিউশনারি কস্ট সেটা যে মিনিমাইজ হয় সেটাকে আমরা দেখার চেষ্টা করব আমরা। তো এটাকে ডেভেলপ করার জন্য, এই বা ব্যাখ্যাটাকে দাঁড় করানোর জন্য, মডেলটাকে সেট আপ করার জন্য আমরা ধরে নিব যে শুধুমাত্র ট্যাক্স থেকে ডিস্টরশন সৃষ্টি হয়, অন্য কোনো জায়গা থেকে ডিস্টরশন সৃষ্টি হয় না। কেমন? এবং গভর্নমেন্টের যে প্রবলেম, এখানে কনজিউমারের যে প্রবলেম থাকে ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন, এখানে গভর্নমেন্টের প্রবলেম হলো যে কস্ট মিনিমাইজেশন, ডিস্টরশন কস্ট যেটা সৃষ্টি হয় সেটাকে মিনিমাইজ করা। ট্যাক্স যে ইম্পোজ করা হয় জনগণের উপর, তার গভর্নমেন্ট যে পারচেজ করার জন্য যে ট্যাক্স ইম্পোজ করতে হয় জনগণের উপরে, সেই ট্যাক্সটাকে কি পরিমাণ নির্ধারণ করবে বিভিন্ন পিরিয়ডে, যাতে করে তার কস্ট মিনিমাইজ হয়, ডিস্টরশনারি কস্ট মিনিমাইজ হয়। ওইখানে একটা ট্যাক্স যে ইম্পোজ করে গভর্নমেন্ট জনগণের উপরে, গভর্নমেন্টের একটা কনস্ট্রেইন থাকে। কনজিউমারদের যেরকম একটা ইউটিলিটি ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে একটা কনস্ট্রেইন থাকে, যেটাকে বলা হয় বাজেট কনস্ট্রেইন, যে মানুষ ইচ্ছা করলে যত ইচ্ছা ভোগ করতে পারে না, তাকে ভোগের সময় তাকে লক্ষ্য রাখতে হয় তার যে লাইফ টাইম ইনকাম, সেটা লাইফ টাইম এক্সপেন্ডিচারের চেয়ে কম হতে পারবে না, অর্থাৎ লাইফ টাইম এক্সপেন্ডিচারটা লাইফ টাইম ইনকামের চেয়ে বেশি হতে পারবে না। কেমন? ঠিক একইভাবে গভর্নমেন্টের একটা বাজেট কনস্ট্রেইন আছে, যে বাজেট কনস্ট্রেইনটা আমরা যখন রিকার্ডো মডেলে পড়ছিলাম সেখানে আমরা দেখিয়েছিলাম গভর্নমেন্টের একটা বাজেট কনস্ট্রেইন আছে। কেমন? সেই বাজেট কনস্ট্রেইনটা ছিল যে কনজিউমারের ক্ষেত্রে হচ্ছে বাজেট কনস্ট্রেইনটা পার্মানেন্ট ইনকাম হাইপোথিসিস মডেলে যে কনস্ট্রেইনটা আমরা ব্যবহার করি সেটা হলো হাউসহোল্ড wants to maximize its discounted lifetime utility or total utility subject to the constraint that the present value of its lifetime spending does not exceed some level. আর এখানে কনজিউমারের ক্ষেত্রে the government wants to minimize the present value of distortions or distortionary cost that arise from taxation or raising revenue, subject to the constraint that government constraint এখানে হলো the present value of revenue should be less than some level. গভর্নমেন্টের যে প্রেজেন্ট ভ্যালু সেটা একটা নির্দিষ্ট মাত্রার চেয়ে কম হতে হবে, should not be less than some level. তো আমরা এই মডেল থেকে যখন সেট আপ করবো তখন আমরা এটাকে এইভাবে লিখবো
বেশ কয়েকটা ভেরিয়েবল আছে এখানে আমাদের। আমরা এখানে সি টি দিয়ে কনসাম্পশনকে ইন্ডিকেট করব না, সি টি দিয়ে আমরা কস্টকে ইন্ডিকেট করব। আমরা সি টি হলো কস্ট, অর্থাৎ আমরা কস্টকে প্রত্যেকটা ভেরিয়েবলকে ব্যাখ্যা করব একটু পরে। সিটি বাই ওয়াইটি, ওয়াইটি হচ্ছে আউটপুট ইন পিরিয়ড টি, আর সিটি হচ্ছে কস্ট, ট্যাক্স ইম্পোজের কারণে যে কস্টটা সৃষ্টি হচ্ছে, কস্ট আউটপুটের পোর্শন যে কস্টটা আমরা বিবেচনা করি, কস্ট অ্যাজ এ পার্সেন্ট অফ আউটপুট, আউটপুটের বা জিডিপির অনুপাতে কস্টটাকে এখানে বিবেচনা করা হচ্ছে। এই কস্টের পরিমাণটা ইজ এ ফাংশন অফ ট্যাক্স কালেকশন এর পরিমাণ। কি পিরিয়ডে কি পরিমাণ ট্যাক্স কালেকশন করা হচ্ছে, কি পিরিয়ডে ইনকাম হবে, ট্যাক্স রেট যেটা বলা হয় যে cost related to GDP is a function of tax collection or revenue collection as a percentage of GDP. এটা হচ্ছে আমাদের ফাংশন, কস্ট ফাংশন কম্পোনেন্ট। এটাকে অপশন এভাবে নিতে হবে যে আমরা যেহেতু কস্টটাকে নির্ণয় করতে চাই, সিটি ইকুয়াল টু ওয়াইটি থেকে এই পাশে নিয়ে আসা হয় ফাংশন অফ জিটি বাই ওয়াইটি। এখানে এই ফাংশনটার বৈশিষ্ট্য হলো, প্রপার্টিজ হলো where or with, আমি যদি এই ফাংশনটাকে আমি মানটা যদি শূন্য নেই, যদি ট্যাক্স কালেকশন যদি শূন্য হয়, টি যদি শূন্য হয়, তাহলে কোনো ডিস্টরশন থাকবে না, কস্ট ডিস্টরশনের কস্ট হবে জিরো। এবং আমি যদি এটাকে ডিফারেনশিয়েট করি, এটাকে খুব সামান্য পরিমাণে শূন্য থেকে যেখানে কোনো ডিস্টরশনই নাই, টি ইকুয়াল টু জিরো, কস্ট জিরো, সেই পর্যায় থেকে সামান্য পরিমাণে যদি আমি এটাকে ট্যাক্সকে বাড়ানোর চেষ্টা করি, এটাকে বলে ফার্স্ট অর্ডার ইফেক্ট, এটাও জিরো, ফার্স্ট অর্ডার। কিন্তু আমি যদি এটাকে সেকেন্ড টাইম ডিফারেনশিয়েট করি, এটাকে আমি ফাংশন থেকে ট্যাক্সকে দুবার একবার বাড়িয়ে আবার বাড়ানোর চেষ্টা করি, তাহলে এটা গ্রেটার দেন জিরো হবে। সেকেন্ড ডিফারেন্সিয়েশনটা পজিটিভ, এটা সেই ফাংশনটার বৈশিষ্ট্য যে ফার্স্ট জিরো যখন হয় ট্যাক্সের মান, তখন কস্ট জিরো, এবং জিরো থেকে শুরু করে সামান্য পরিমাণে ট্যাক্সকে বাড়ানো হলে এটাকে বলে ফার্স্ট অর্ডার ইফেক্ট। ফার্স্ট অর্ডার ইফেক্টও জিরো, এক্স প্রাইম জিরো জিরো। কিন্তু এটা সেকেন্ড অর্ডার ইফেক্ট, আমি যদি ট্যাক্সকে আরো বাড়াই, তাহলে সেটা কস্টের উপর একটা পজিটিভ প্রভাব ফেলবে। এখানে কস্টটাকে সিটা কিন্তু এখানে কনসাম্পশন না, আমি এখানে বলবো সিটা হলো এখানে সেটা হলো cost associated with tax increase or cost of distortion, cost of distortion মানে যেটা ট্যাক্স আরোপের কারণে এই ডিস্টরশনটা সৃষ্টি হচ্ছে, বিল প্রভাবটা সৃষ্টি হচ্ছে, cost of distortion পিরিয়ড টি। কি পিরিয়ডে ডিস্টরশনের পরিমাণ, কেমন? আর এগুলো তো আমরা জানি, আর ওয়াইটা হচ্ছে আউটপুট ইন পিরিয়ড টি or GDP in period T, output in period T, যেটা হলো রেভিনিউ, ট্যাক্স রেভিনিউ in period T, ট্যাক্স রেভিনিউ in period T। এই আর এখানে ভেরিয়েবল নাই। এটা হলো আমাদের অবজেক্টিভ ফাংশন। গভর্নমেন্টের উদ্দেশ্য হলো এই ফাংশনটাকে মিনিমাইজ করা, এই কস্টটাকে মিনিমাইজ করা, এবং গভর্নমেন্টের যে চয়েস ভেরিয়েবল, চুজ ভেরিয়েবল যেগুলো চুজ করে গভর্নমেন্ট, সেগুলো হচ্ছে ট্যাক্স বিভিন্ন পিরিয়ডে, টি0 কত, টি0 মানে কারেন্ট পিরিয়ড ট্যাক্স কত হবে, টি1 কত, টি2 কত, বিভিন্ন পিরিয়ডে ট্যাক্স কত হবে, ট্যাক্সের যে টাইম পাথ সেটা চুজ করা গভর্নমেন্টের, সেটা হলো গভর্নমেন্টের কাজ, চয়েস ভেরিয়েবল সেটা হচ্ছে গভর্নমেন্টের। তাহলে আমরা গভর্নমেন্টের যে প্রবলেমটাকে আমরা এই আমাদের কস্ট ফাংশনটা যখন আমাদের সামনে থাকবে, তখন আমরা গভর্নমেন্টের প্রবলেমটাকে আমরা এভাবে লিখতে পারি যে government tries to minimize the cost, total cost from tax imposing. গভর্নমেন্টের উদ্দেশ্য হলো মিনিমাইজ কস্ট। তবে এই টাইম কনটেক্সটে যখন আমরা কোনো ম্যাক্সিমাইজ কিংবা মিনিমাইজ করি, বা যে কোনো আমরা অপটিমাইজেশন প্রবলেমে ডিল করি, সাধারণত আমরা প্রেজেন্ট ভ্যালুটা কে আমরা বিবেচনা করি, প্রেজেন্ট ভ্যালু অফ কস্ট। আমরা তো কস্ট ফাংশনটা লিখেছি আমরা একটু আগে, কস্ট ফাংশন লিখেছি আমরা কিভাবে, yt ইনটু ফাংশন অফ tt বাই yt।
ট্যাক্স অ্যাজ এ পোর্শন অফ জিডিপি or ট্যাক্স রেট এটাকে বলা হয়। আর ওয়াইটাকে আমরা ডান দিকে নিয়ে আসছি যাতে করে এখানে কষ্ট থাকে, কস্ট আউটপুট রেশিওর পরিবর্তে কিন্তু কস্টটাকে বিবেচনা করছি, আমরা আউটপুটটাকে দিকে নিয়ে আসছি। কেমন? এখানে আমরা যে রামসে মডেল করেছিলাম তখন আমরা কন্টিনিউয়াস ফর্মে মডেলগুলোকে আলোচনা করেছি আমরা, আর এখানে আমরা মডেলগুলোকে আলোচনা করব ডিসক্রিট ফর্মে। কন্টিনিউয়াস এবং ডিসক্রিটের মধ্যে একটা মিল আছে, অনেকটা মিল আছে। কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন ব্যবহার করি সামেশনের পরিবর্তে, আর ডিসক্রিট যখন টাইম পিরিয়ড সেপারেট থাকে, কন্টিনিউয়াস হয় না, এক বছর এক মাস এক একটা পিরিয়ড আকারে থাকে, তখন এটাকে ডিসক্রিট ভার্সন বলা হয়। তখন আমরা সামেশন সেন্টেন্স ব্যবহার করি, অর্থাৎ আমরা এখানে আমরা এই সামেশন সেন্টেন্স ব্যবহার করি। সামেশন সামেশন টি ইকুয়াল টু 1 আপ টু ইনফিনিটি পর্যন্ত, বর্তমান সময় থেকে ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। এখানে ইন্টিগ্রেশন সাইন থাকে যখন আমরা কন্টিনিউয়াস টাইম পিরিয়ড নিয়ে আলোচনা করি। টাইম পিরিয়ড যখন অত্যন্ত ক্ষুদ্র হয়, কাছাকাছি একেবারে কন্টিনিউ করে, এটা মুহূর্তকে আমরা বিবেচনা করি, তখন এখানে আমরা একটা ডিটি দিতে হয়, এটাকে ইন্টিগ্রেশন সাইন দিতে হয়। আর সামেশন টাইম দিলে সাইন দিলে এখানে ডিটি লাগে না, ইন্টিগ্রেশন দিলে তখন ডিটি লাগে। আর প্রেজেন্ট গুলো যখন আমরা ক্যালকুলেট করি, কন্টিনিউয়াস টাইম হলে আমরা ই পাওয়ার আর টি ব্যবহার করি ডিসকাউন্ট করার জন্য। এই ভ্যালুটাকে ডিসকাউন্ট করার জন্য আমরা ই পাওয়ার আর টি ব্যবহার করি। আর যদি এটা ডিসক্রিট হয় তখন আমরা ই পাওয়ার আর টি না, আমরা 1/1 প্লাস আর হচ্ছে ডিসকাউন্ট রেট, এটা আমরা ব্যবহার করি। কেমন মিল আছে দুটোর মধ্যে? ডিসক্রিট ফর্মে আমরা ডিসকাউন্ট করার জন্য 1/1 প্লাস আর পাওয়ার টি এটা দিয়ে আমরা ডিসকাউন্ট করি। আর যদি এটা কন্টিনিউয়াস ভ্যালু হতো, যদি এখানে আমাদের ইন্টিগ্রেশন থাকতো, তাহলে এটাকে আমরা 1/1 প্লাস আর পাওয়ার টি না লিখে তার পরিবর্তে লিখতাম আমরা ই পাওয়ার আর টি লিখতাম আমরা। তো আর ডান দিকে একটা ডিটি যুক্ত করতাম আমরা। এটা হচ্ছে অবজেক্টের অবজেক্টিভ ফাংশন। এই লাইফ টাইম যে ডিসটরশন ট্যাক্সের মাধ্যমে সৃষ্টি হয়, সেটাকে তার যে প্রেজেন্ট ভ্যালু ডিসটরশন হয় সেটাকে মিনিমাইজ করার চেষ্টা করি। কম্পারেটিভ যে চয়েস ভ্যারিয়েবল আমরা অনেক সময় ইনফরমেশন নিচে লিখি, ট্যাক্স 0 কত হবে, 0 পিরিয়ড ট্যাক্স কত হবে, 1 পিরিয়ড ট্যাক্স কত হবে, এভাবে বিভিন্ন পিরিয়ডে ট্যাক্সের মান কত হবে, এটা আমরা চয়েস ভ্যারিয়েবল আমরা মিনিমাম কিংবা ম্যাক্সিমামের নিচে চয়েস ভ্যারিয়েবল থেকে আমরা লিখে দিই আমরা। কেমন? কম্পারেটিভ এটাকে মিনিমাইজ করার চেষ্টা করে। এখন এখানে একটা কনস্ট্যান্ট ফাংশন থাকে, যেটাকে বলি আমরা সাবজেক্ট টু দ্য কম্পারেটিভ একটা বাজেট কনস্ট্যান্ট আছে, সেটা হলো কম্পারেটিভ টকে যেটা বললাম আমরা যে কম্পারেটিভ বাজেট কনস্ট্যান্ট হলো যে প্রেজেন্ট ভ্যালু অফ রেভিনিউ should not exceed some level. লেভেলটা মানে এখানে তার যে ডেট থাকে, ইনিশিয়াল ডেট, সেটা চেয়ে বেশি হতে পারবে না। বা এটাকে অন্যভাবে বলতে পারি যে টোটাল যে ট্যাক্স কালেকশনের পরিমাণ সারা জীবনে গভর্নমেন্টের, সেটা গভর্নমেন্টের টোটাল এক্সপেন্ডিচার সারা জীবনের সেটা, এবং তার যে একটা ডেট আছে, ইনিশিয়াল ঋণের বোঝা আছে, ঋণটাকে পরিশোধ করতে হবে, এই দুটো সম্পর্ক, অর্থাৎ তার টোটাল রেভিনিউ কালেকশন should equal total expenditure. One part of the expenditure is government purchases over its lifetime, and the other part is its debt burden, initial debt burden, DG. The government যে সারা জীবন ট্যাক্স কালেকশন পরিমাণ, সেটা হলো সামেশন টি টি, এটা হলো তার সারা জীবন ট্যাক্স কালেকশন পরিমাণ। এটা প্রেজেন্ট ভ্যালু হলো 1/1 প্লাস আর পাওয়ার টি equal to 0 to infinity. এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু or discounted present value of the lifetime tax collection of the government. টোটাল ট্যাক্স কালেকশনের পরিমাণটা তার ইনিশিয়াল ঋণ যেটা আছে সেটা পরিশোধ করতে হবে, মানুষকে ফ্রি দিতে হবে, প্লাস গভর্নমেন্ট পারচেজ, যেটা আমরা জিটি বলি, গভর্নমেন্ট পারচেজ, এটা যে প্রেজেন্ট ভ্যালু 1/1 প্লাস আর পাওয়ার টি equal to 0 to infinity. Total purchase or expenditure, government expenditure plus ঋণ যেটা পরিশোধ করতে হবে গভর্নমেন্টকে, এটা গভর্নমেন্টের টোটাল খরচ আর এটা গভর্নমেন্টের টোটাল আয়। এই কনস্ট্যান্টটা হচ্ছে গভর্নমেন্টের বাজেট কনস্ট্যান্ট। গভর্নমেন্টের প্রবলেম হলো এই টোটাল কস্টটাকে, প্রেজেন্ট ভ্যালু অফ টোটাল কস্টকে মিনিমাইজ করা সাবজেক্ট টু বাজেট কনস্ট্যান্ট। এই প্রবলেমটাকে আমাদের সলভ করতে হবে। সলভ করে আমাদের একটা রেজাল্ট পাবো আমরা, সেই রেজাল্টটাকে আমরা ব্যাখ্যা করবো আমরা। এটাকে সলভ করার দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে ল্যাগ্রেঞ্জ ফাংশন গঠন করে, অবজেক্টিভ ফাংশন সাবজেক্ট টু এটাকে ল্যাগ্রেঞ্জ ফাংশন গঠন করা যায়, তারপর সেটাকে সলভ করা যায় ডাইনামিক অপটিমাইজেশন প্রবলেমের মতো করে, অথবা রোমানের বইতে যেটা করা হয়েছে সেটা
তো একটা আর্গুমেন্ট দিয়ে এটাকে সলভ করা হচ্ছে, যেটাকে বলা হয় পার পারমিশন আর্গুমেন্ট। আর্গুমেন্ট দিয়ে সংক্ষেপে সলভ করার চেষ্টা করা হয় পারমিশন আর্গুমেন্ট। আর্গুমেন্টটা হলো এরকম যে আমি যখন একটা টেক্সট পাথ ফলো করছি, কম্পিউটারে কত টেক্সট ইম্পোজ করবো এটা আমার চয়েস দিয়ে দেবো। তো আমি যদি অপটিমাল পাথে থাকি, যে পাথে আমার অবজেক্টিভ ফাংশনটা মিনিমাইজ হচ্ছে, কস্টটা মিনিমাইজ হচ্ছে, সে অপটিমাল পাথে বা যে কোনো অপটিমাল সলিউশনে তোমরা যখন মাইক্রোইকোনমিক্স যখন কনস্ট্যান্ট ইকুইলিব্রিয়াম পড়ো কিংবা পলিসি ইকুইলিব্রিয়াম পড়ো, সেখানে দেখবে যে অপটিমাল সলিউশনে মার্জিনাল কস্ট মার্জিনাল বেনিফিটের সমান হয়। যেমন একজন ভোক্তার ভারসাম্য যখন আমরা দেখা করি, একজন ভোক্তার যখন ইউটিলিটি ম্যাক্সিমাইজড হয় কিংবা একজন প্রডিউসারের যখন কস্ট মিনিমাইজ হয়, তখন তার যে মার্জিনাল বেনিফিট, তার যে সেটা ডিসিশন নয় এক্সট্রা, তার যে মার্জিনাল বেনিফিট এবং মার্জিনাল কস্ট এই দুটো সমান হবে। সমান হলে তার ইউটিলিটি ম্যাক্সিমাইজ হবে কিংবা কস্ট মিনিমাইজ হবে। এটা একটা কন্ডিশন, অপটিমাইজিং কন্ডিশন। অপটিমাইজিং কন্ডিশন হলো যে এট দ্য মার্জিন কস্ট শুড ইকুয়াল বেনিফিট। এই আর্গুমেন্টটা এখানে ব্যবহার করা হয় এখানে অপটিমাল পথটা বের করার জন্য। অপটিমাল টাইম পাথ বা অপটিমাল ট্যাক্স কম্পিউটার কত আরোপ করবে, সেই পাথটা যদি অপটিমাল হয়, সেই পথ থেকে যদি সামান্য ডেভিয়েট করি, তাহলে আমরা সেই ডেভিয়েশনের মার্জিনাল কস্ট এবং মার্জিনাল বেনিফিট দুটো সমান হবে। এই আর্গুমেন্ট এখানে ওভার টাইম অ্যাপ্লাই করা হচ্ছে, একটা টাইম পাথের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে। আমরা যখন একটা সিঙ্গেল ফিল্ড নিয়ে আলোচনা করি, যখন আমরা বেসিক মাইক্রোইকোনমিক্স কিংবা ম্যাক্রোইকোনমিক্স, সেখানে আমরা ভারসাম্য যে পাই, আমরা অপটিমাল সলিউশন যে পাই, আমরা অপটিমাল সলিউশনের বৈশিষ্ট্য হলো যে মার্জিনাল কস্ট মার্জিনাল বেনিফিট দুটো সমান হয় এখানে। কেমন? যেমন কনজিউমার ইকুইপমেন্টের ক্ষেত্রে আমি যদি 1 ইউনিট এক্সট্রা আমার এক্সট্রা ইউনিট যদি 1 ইউনিট আমি এক্সট্রা মানি ব্যয় করি, সেই মানির যে কস্ট আমার, কেমন মানিটারি কস্ট, সেটা আমার 1 ইউনিট অতিরিক্ত ক্রয় করে আমি যে বেনিফিটটা পাই, সে দুটো সমান হবে অপটিমাল সলিউশনে। অর্থাৎ মার্জিনাল কস্ট ইকুয়াল টু মার্জিনাল বেনিফিট হয়। এটা আমরা এখানে প্রয়োগ করব। এই আর্গুমেন্টটা প্রয়োগ করে আমরা সলিউশনটা আমরা বের করার চেষ্টা করব প্রয়োগ করে। তো এখানে আমরা মনে করব যে টি পিরিয়ডে, কোন একটা পার্টিকুলার পিরিয়ডে, যে মনে করো গভর্নমেন্ট, সাপোজ গভর্নমেন্ট reduces tax in period T. Suppose government optimal path থেকে মনে করো গভর্নমেন্ট তার ট্যাক্সের পরিমাণ কোনো একটা পিরিয়ডে কমিয়ে দিল, reduces tax in period T in period T by delta, very small amount delta. But government যে ট্যাক্স ইম্পোজ করছে বিভিন্ন পিরিয়ডে, একটা টাইম পিরিয়ড, এদিকে ট্যাক্স ইম্পোজ করতে হবে। কারণ বিভিন্ন পিরিয়ডে কখনো বেশি কখনো কম ট্যাক্স ইম্পোজ করছে। তো মনে করি এটা একটা অপটিমাল পাথ, অপটিমাল ট্যাক্স পাথ। যদি অপটিমাল হয়, আমি কোন একটা পিরিয়ডে পার্টিকুলার পিরিয়ডে আমি কলাম যেটাকে একটু বাড়িয়ে দিলাম, সামান্য করে বাড়িয়ে দিলাম, যদি যেটাকে সামান্য বাড়িয়ে দেই, পাথটাকে একটু বাড়িয়ে দিই, যে একটু সামান্য করে এখানে বাড়ানো, একটু কমিয়ে দেওয়া হলো, সেটাকে সামান্য করে কমিয়ে দেওয়া হলো, ঠিক আছে, কমিয়ে দিলাম কি পিরিয়ডে, এটা মনে করো T+1 পিরিয়ড, এক পিরিয়ড পরে। আমি যদি টি একটু কমিয়ে দিই, আমাকে T1 পিরিয়ড একটু বাড়াতে হবে, তাই না? আমার এই বাজেট কনস্ট্যান্টটাকে মেইনটেইন করার জন্য আমি যদি কোনো একটা পিরিয়ডে ট্যাক্স একটু কমিয়ে দেই, ট্যাক্স কমিয়ে দিলে গভর্নমেন্টকে ঋণ নিতে হবে গভর্নমেন্ট পারচেজটা মেইনটেইন করার জন্য, কেমন? এবং ওই ঋণের টাকাটা আমাকে পরবর্তী পিরিয়ডে পরিশোধ করতে হবে। পরিশোধ করার জন্য আমাকে আবার কি করতে হবে? বেশি হারে ট্যাক্স ইম্পোজ করতে হবে। এক পিরিয়ডে যখন ট্যাক্স কমানো হয়, গভর্নমেন্টের পারচেজ যখন সবকিছু স্থির, মানে গভর্নমেন্ট পারচেজও কিন্তু কমে নাই, গভর্নমেন্ট পারচেজ যা ছিল তাই আছে টি পিরিয়ডে, শুধুমাত্র আমি ট্যাক্সটাকে কমিয়ে দিলাম। তো যেহেতু পারচেজ কমে নাই, ট্যাক্সটাকে কমিয়ে দিলাম, সুতরাং পারচেজটাকে আবার মেটানোর জন্য গভর্নমেন্টকে ঋণ গ্রহণ করতে হবে, ডেট নিতে হবে, ঋণ গ্রহণ করতে হবে,
কেমন? তো গভর্নমেন্ট যদি ঋণ নেয়, যদি গভর্নমেন্ট ওই ঋণ টাকা তারা পরিশোধ করতে হবে T+1 পিরিয়ডে, কারণ এই পিরিয়ড পরে এটা চলে যাচ্ছে, এটা থাকছে না। T+1 পিরিয়ডে আমাকে কি করতে হবে, ঋণটা পরিশোধ করতে হবে। ঋণটা পরিশোধ করার জন্য গভর্নমেন্ট কি করে, গভর্নমেন্ট ট্যাক্স ইম্পোজ করে সেই ঋণ টাকাটা কালেকশন করে, যেটা আমরা রিকার্ডেড ইকুইভ্যালেন্স ফাইন্যান্সে বলেছিলাম। কেমন? তো এই যে ট্যাক্স ইম্পোজ করে এই যে গভর্নমেন্ট ঋণ টাকাটা মেটাবে, অর্থাৎ টি পিরিয়ডে কম ট্যাক্স ইম্পোজ করলে গভর্নমেন্টকে কি করতে হবে, T+1 পিরিয়ডে বেশি ট্যাক্স ইম্পোজ করতে হবে, উইথ ইন্টারেস্ট রেট সহ সেটা আদায় করতে হবে, ট্যাক্স ইম্পোজ বেশি ট্যাক্স ইম্পোজ করে। অর্থাৎ কোন একটা পিরিয়ডে গভর্নমেন্ট যখন ট্যাক্স কমায়, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার স্থির রেখে, তখন সরকার ঋণ গ্রহণ করতে হয়, এবং ঋণের সুদ সহ পরবর্তী পিরিয়ডে যখন এটা পরিশোধ করতে হয়, তখন জনগণের উপর আরো বেশি হয় ট্যাক্স ইম্পোজ করে, ট্যাক্স রেট তখন বাড়াতে হয়। কেমন? তো প্রথম কোন একটা পিরিয়ডে, টি পিরিয়ডে যখন আমি ট্যাক্সটা কমাচ্ছি, ট্যাক্স কমালে ডিস্ট্রিবিউশন কমে যাবে, তাই না? ট্যাক্স কমালে, কারণ ট্যাক্সের একটা ডিস্ট্রিবিউশনারি ইফেক্ট আছে। তো এই পার্থ যদি অপটিমাল হয়, তাহলে ট্যাক্স কমালে আমার ডিস্ট্রিবিউশনটা কমে যাবে। কেমন? ডিস্ট্রিবিউশন করলে এটা একটা বেনিফিট, ট্যাক্স কমালে এটা মার্জিনাল বেনিফিট আছে। তো বেনিফিটটা আমি পাবো কি পরিমাণ, আমি দেখাবো কি বেনিফিট পাওয়া যাবে। আবার T+1 পিরিয়ডে আমাকে ট্যাক্স বাড়াতে হবে। T+1 পিরিয়ডে যখন ট্যাক্স বাড়াবো আমি, তখন একটা কস্ট সৃষ্টি হবে, ট্যাক্সের একটা কস্ট সৃষ্টি হবে, সেটাকে বলবো মার্জিনাল কস্ট বলবো আমরা। পার্টটা যদি অপটিমাল পাথ হয়, যদি অপটিমাল পাথ থেকে ডেভিয়েট করি, তাহলে মার্জিনাল কস্টটা মার্জিনাল বেনিফিটের সমান হবে। কেমন? আর যদি এই পাথটা যদি অপটিমাল পাথ না হয়, তাহলে মার্জিনাল কস্ট মার্জিনাল বেনিফিট সমান হবে না, কারণ শুধুমাত্র অপটিমাল পাথে, যে আমি যদি অপটিমাল পাথ থেকে সামান্য করে ডেভিয়েট করি, বা অপটিমাল পাথের মধ্যে কি হয়, মার্জিনাল কস্ট মার্জিনাল বেনিফিট সমান হয়ে যায়। তাহলে গভর্নমেন্ট যখন ট্যাক্সকে কমাবে কি পরিমাণ, এর থেকে একটা বেনিফিট সৃষ্টি হবে, যেটাকে বলা হয় মার্জিনাল বেনিফিট বলা হবে। মার্জিনাল বেনিফিট, এই মার্জিনাল বেনিফিটের পরিমাণটা হলো, যে আমরা যে কস্ট ফাংশনটা আমরা দেখেছি, আমরা সেই কস্ট ফাংশনটাকে যদি আমি ডিফারেনশিয়েট করি উইথ রেসপেক্ট টু ট্যাক্স, এটা আমার কস্ট ফাংশন, আমার প্রেজেন্টেবল অফ কস্ট ফাংশন। তো যদি করের পরিমাণ সামান্য পরিমাণ কমানো হয়, ডেলটি পরিমাণে চেঞ্জ করা হয় সামান্য পরিমাণে, যদি এই ফাংশনটাকে আমি ডিফারেনশিয়েট করি, ডিফারেনশিয়েট করলে আমি সেখান থেকে আমি এই কি পরিমাণ মার্জিনাল বেনিফিট পাওয়া যাবে সেটা আমি এখান থেকে বের করতে পারবো। তো এটাকে ডিফারেনশিয়েট করলে এটা থাকবে টি রেসপেক্ট ডিফারেনশিয়েট, ট্যাক্স চেঞ্জ করছি আমি। কেমন? এটা হচ্ছে ফাংশন অফ টি বাই ওয়াই। তাহলে এটাকে টি বাই ওয়াই রেসপেক্ট ডিফারেনশিয়েট, আমরা এই ধরনের চেইন রুল অ্যাপ্লাই বারবার করি, খুব বেশি ব্যবহার করি এখানে। তো আমাদের এটাকে ডিফারেনশিয়েট করতে হবে টি বাই ওয়াই রেসপেক্ট, যেহেতু এটা টি বাই ওয়াই এর ফাংশন, এবং যেহেতু আমি এটাকে টি বাই ওয়াই রেসপেক্ট ডিফারেনশিয়েট করেছি, এটাকে আমার আবার ডিফারেনশিয়েট করতে হবে টি দিয়ে, এটাকে ডিফারেনশিয়েট করতে হবে। এটাকে চেইন রুল বলা হয়। এটাকে আমি টি দিয়ে ডিফারেনশিয়েট করলে 1/y পাবো। অর্থাৎ আমি যদি এটাকে ডিফারেনশিয়েট করি এটাকে উইথ রেসপেক্ট টু টি, তাহলে আমি পাবো এখানে 1/1 প্লাস r পাওয়ার t, y টি এগুলো কনস্ট্যান্ট, এগুলো চেঞ্জ হবে না। আর এটাকে আমি f প্রাইম বলছি, কারণ এটাকে আমি ডিফারেনশিয়েট করছি এখানে উইথ রেসপেক্ট টু t বাই y, অর t বাই y টি রেসপেক্টে ডিফারেনশিয়েট করছি। যেহেতু এটা t বাই y রেসপেক্টে ডিফারেনশিয়েট করছি, এটাকে আমার আবার ডিফারেনশিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু, এটাকে আমার t দিয়ে আবার ডিফারেনশিয়েট করতে হবে চেইন রুল দিয়ে। ডিফারেনশিয়েট করলে কি পাবো আমি, 1/y টি পাবো। ঠিক আছে, টি রেসপেক্টে ডিফারেনশিয়েট করতে হবে, টি রেসপেক্টে আমি ডিফারেনশিয়েট করছি, আবার t বাই y টিকে ডিফারেনশিয়েট করছি, করলে আমি এই টার্মটা পাবো। তখন এই দুটো টার্মকে আমি ক্যান্সেল করতে পারবো। ক্যান্সেল করে আমি এখানে পাবো 1/1 প্লাস r পাওয়ার t f প্রাইম tt বাই y টি। এটা হলো আমার মার্জিনাল বেনিফিট। এখানে একটা ডেল্টা আছে, কি পরিমাণ ট্যাক্স ইম্পোজ করা হচ্ছে। এখানে মার্জিনাল বেনিফিট হলো এটাকে বলতে পারো ডেল্টা বাই ডেল্টি। বেনিফিটটা হলো এখানে একটা ডেল্টি দিতে হবে, ট্যাক্সের পরিমাণের উপরে নির্ভর করে কতটুকু ট্যাক্স চেঞ্জ করব, তারপরে বেনিফিটটা নির্ভর করবে। এটা কন্টিনিউয়াস ফর্মে কাজটা করা হলে ডিটি আসবে, তাহলে এটা হলো কি বেনিফিট। যদি গভর্নমেন্ট কোন একটা পিরিয়ডে, কি পিরিয়ডে যদি গভর্নমেন্ট ট্যাক্স কে রিডিউস করে, তাহলে এই অবজেক্টিভ ফাংশন অনুযায়ী আমার মার্জিনাল বেনিফিটটা আমি এখান থেকে এভাবে বের করতে পারবো। মার্জিনাল আমার যে অবজেক্টিভ ফাংশন, সেটাকে আমি টি রেসপেক্টে ডিফারেনশিয়েট করে আমি দেখতে পাবো যে ট্যাক্স কে যদি ডেইলি পেমেন্ট কমানো হয় কতটুকু বেনিফিট জেনারেট হবে। কেমন? এটা আর কস্টটা হলো, এটা হলো বেনিফিট গেল, আর মার্জিনাল কস্ট হলো মুছে দিতে। যেহেতু আমাকে T+1 পিরিয়ডে যে আমাকে কি করতে হবে, ট্যাক্সটাকে আবার বাড়াতে হবে। কেমন? কতটুকু বাড়াতে হবে ট্যাক্সটা আমাকে? ট্যাক্সটা আমার ডেল্টি পরিমাণ
ডেল টি পরিমাণে না, যেহেতু ডেল টি পরিমাণে আমি ট্যাক্স ইম্পোজ করেছি, আমাকে ট্যাক্সটা আদায় করতে হবে, কারণ এক পিরিয়ড পরে যে আমার ট্যাক্সের পরিমাণটা বেড়ে যাবে। যে দিনে সুদ সহ আদায় করতে হবে 1 প্লাস আর রেটে, সুদের হার হচ্ছে 1 আর, সুতরাং আমাকে 1 প্লাস আর ইনটু ডেল টি পরিমাণে আমাকে ট্যাক্স আদায় করতে হবে ইন পিরিয়ড টি প্লাস 1। মার্জিনাল কস্টটা হলো, মানে আমরা বলছি কি আমরা গভর্নমেন্ট ট্যাক্স রিডিউস করছে টি পিরিয়ড, ইন পিরিয়ড টি প্লাস 1 in period t plus 1, the government has to collect tax, collect or increase tax. Increase tax by the amount ডেল টি পরিমাণ ট্যাক্স দিয়েছিল, এখন এটাকে সুদ সহ 1 প্লাস আর ইনটু ডেল টি এই পরিমাণ ট্যাক্স তাকে গভর্নমেন্টকে বাড়াতে হবে। আর এই পরিমাণ ট্যাক্স বাড়ালে তার যে বোঝা পড়বে মানুষের উপরে, সেটা পরিমাণটা হবে ইনসি, যেটা বলছিলাম মার্জিনাল কস্ট ট্যাক্স বাড়ানোর কারণে সৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ ফাংশন ছিল আমাদের 1/1 প্লাস আর টি, এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু হবে বলা, যে পরিমাণ কস্ট সৃষ্টি হবে সেটা, আর yt প্লাস 1 আমাদের yt জায়গায় yt প্লাস 1 লিখছি, এটা t প্লাস 1 পিরিয়ডিক কার্যকর ফাংশন অফ, এটাকে ডিফারেন্সিয়েট করলে f প্রাইম, এটা t প্লাস 1 পিরিয়ড, y t প্লাস 1 পিরিয়ড, আর এটাকে আবার যখন ডিফারেন্সিয়েট করব আমরা t প্লাস 1 রেসপেক্টে, এখানে পাবো আমরা 1/y t প্লাস 1। এই দুটো বেশি কাটার বাইরে বলে কাটা, যে বাকি থাকবে আমাদের 1/1 প্লাস আর পাওয়ার t প্রাইম t প্লাস 1 y t প্লাস 1। ঠিক আছে, এখন দেখো দুটো জিনিস তো আমরা, এটা 2 নম্বর মনে করো, মনে করো 1 নম্বর, এই দুটো সমান হবে, কেমন দুটো সমান হয় অপটিমাল পাথে, মার্জিনাল কস্ট মার্জিনাল সমান হয়, MC equal to MB, marginal cost equal to marginal benefit ধরে আমরা যদি এইটাকে সলভ করি, তাহলে আমরা একটা রেজাল্ট পাবো, যেটা ফাংশন বলা হয় অয়লার ইকুয়েশন বলা হয়। মার্জিনাল কস্ট মার্জিনাল বেনিফিট সমান ধরে যে ভারসাম্যটা পাওয়া যায় বা ভারসাম্য পথটা পাওয়া যায়, অয়লার ইকুয়েশন বলা হয়। এই যে মার্জিনাল বেনিফিট এবং মার্জিনাল কস্ট দুটো যদি সমান করি আমি, creating marginal cost or marginal benefit with marginal cost, we get marginal benefit হলো 1/1 plus r power t f prime t y t del t। এখানে ফ্রিকোয়েন্সি দিতে হবে, সেটা হলো এটা 1 প্লাস আর ইনটু ডেল টি, যে পরিমাণ কর বাড়ানো হবে সেটা দিয়ে গুণ করতে হবে, মানে যেগুলো গুণ করেছি আমরা, যে পরিমাণ কর কমানো হলো, যে পরিমাণ কর বাড়ানো হবে সেটা দিয়ে গুণ করতে হবে। এটা মার্জিনাল কস্ট ইকুয়াল টু মার্জিনাল বেনিফিট হলো 1/1 প্লাস আর, এখানে আমরা একটা জিনিস একটু বলে রেখেছি, এটা t প্লাস 1 হবে, এটা t প্লাস 1 পিরিয়ড, আর প্লাস t প্লাস 1 ইনটু প্রাইম t প্লাস 1 y t প্লাস 1 প্লাস r del t। আমি যদি এটাকে নিচে নামিয়ে নিয়ে আসি, যদি আমি নিচে নামিয়ে নিয়ে আসলে এই পাওয়ারটা, এটা পাওয়ার নিচে নিয়ে আসতে -1 হয়ে যাবে, ফলে এটা পাওয়ারটা হয়ে যাবে 1 প্লাস আর পাওয়ার t হয়ে যাবে পাওয়ারটা। যদি আমি এটাকে এখানে নিচে নিয়ে আসি, এটাকে বাদ দিয়ে f প্রাইম t t প্লাস 1
yt plus 1 del t থাকবে। এটাকে আমি নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে আসলে এটা t plus 1 এর 1 টা কাটা যাবে, যেহেতু পাওয়ারটা মাইনাস 1 হয়ে যাবে নিচে নিয়ে আসলে। আর বাম দিকে যা আছে তাই 1 plus r for t prime t yt del t, এগুলো কাটা যাবে, এটাও কাটা যাবে। এবং তাহলে আমাদের রেজাল্ট খুব সহজ হয়ে গেল, সহজ হয়ে গেল রেজাল্টটা। অপটিমাল পাথে আমরা কিছু দেখতে পাবো, সেটা হবে আমাদের f prime, therefore বাম দিকে আছে f prime tt by yt tax rate in pure t equal to, বাম দিকে হচ্ছে f prime t t plus 1 y t plus 1 a। তাহলে দুটো ফাংশনের ডিফারেন্সিয়েশন যখন সমান হবে, দুটো ফাংশনের ডিফারেন্সিয়েশন সমান হবে, তখন এই ভিতরের মানগুলো সমান হবে। তো f প্রাইম অফ সামথিং যদি আরেকটা f প্রাইম অফ সামথিং, দুটো একই ফাংশন, দুটো ফাংশনের ফার্স্ট ডিফারেন্সিয়েশন যখন সমান হবে, তখন এই ফাংশনের ভিতরে যে মানগুলো আছে সেই মানগুলো সমান হবে, মানে আদারওয়াইজ দুটো ফাংশনের ফার্স্ট ডিফারেন্সিয়েশন সমান হতে পারে না। এখানে আমরা বলতে পারি দিস ইমপ্লাইজ দ্যাট যে t by yt equal to t plus 1 by yt plus 1, অর্থাৎ এটা আমরা বলছি যে ট্যাক্স রেট t by y মানে হচ্ছে ট্যাক্স রেট ইন পিওর t, অর্থাৎ t পিরিয়ডে যে ট্যাক্স রেট হবে t plus 1 পিরিয়ডে একই ট্যাক্স রেট হবে, অর্থাৎ করের যে হার সেটা একই হতে হবে, এবং এটা আমরা একই হতে হবে, সমান থাকবে, সমান ট্যাক্স রেটটা চেঞ্জ হতে পারবে না ওভার পিরিয়ড। এটা আমরা কেন পাচ্ছি রেজাল্টটা? আমরা যেহেতু অপটিমাল পাথটা সলিউশন করে আমরা এই রেজাল্টটা পাচ্ছি, সুতরাং বলা যায় যদি আমরা কস্টকে যদি মিনিমাইজ করতে চাই, ডিস্ট্রিবিউশনে কস্ট যেটা সৃষ্টি হয় ট্যাক্সের মাধ্যমে, সেটাকে মিনিমাইজ করার জন্য আমাদের সলিউশন, সেই সলিউশনটা আমাদের বলছে যে ট্যাক্স রেটটাকে সমান হতে হবে ওভার পিরিয়ড। অর্থাৎ এটা বলা হচ্ছে স্মুথ ট্যাক্স, যেটা বলা হচ্ছে এটা একটা পার্টিকুলার মান, একটা পার্টিকুলার মান পাওয়া যাচ্ছে, ট্যাক্স রেট আবার কনস্ট্যান্ট হতে হবে ট্যাক্স রেটটা। কেমন এটা হচ্ছে ট্যাক্স রেট, কিন্তু অ্যাকচুয়াল ট্যাক্সটা কত হবে, টি এর মানটা কত হবে, সেটা বের করতে হলে আমাদেরকে তখন আর একটু কাজ করতে হবে সেখানে, সেদিকে যাচ্ছি না আমরা। আমরা এতটুকু দেখালে আমাদের হবে যে ট্যাক্স রেট যেটা পাওয়া যাবে সেই ট্যাক্স রেটটা কনস্ট্যান্ট হবে সেটা। কেমন আমরা এটাকে বলি ট্যাক্স স্মুথিং ফর্মুলা, বা ট্যাক্স স্মুথিং যে করতে হয়, ট্যাক্স থেকে যে ডিস্টরশন অ্যারাইজ করে, ট্যাক্সের গ্রুপ অফ যেটা ডিস্টরশন ইফেক্ট যেটা, সেটা যদি ইনক্রিজিং ফাংশন হয়, ইনক্রিজিং ফাংশন যখন ডিমিনিশিং হয়, যদি ইনক্রিজিং ফাংশন হয় ডিস্টরশনের ফাংশনটা, সেক্ষেত্রে ট্যাক্সটাকে স্মুথ করলে গভর্নমেন্টের যে টোটাল লস সেটা মিনিমাইজ করে। এখানে গভর্নমেন্টের উদ্দেশ্য হলো গভর্নমেন্টের টোটাল লসটাকে মিনিমাইজ করা। এটা হলো একটা, এবং এটাকে আমরা ব্যাখ্যা করেছি, এটাকে বলা হয় সার্টেইনটি আন্ডার, এটাকে আমরা ডেভেলপ করেছি আমরা। দুটো কনটেক্সটে এই ট্যাক্স স্মুথিং রুলটাকে অ্যাপ্লাই করা যায়, একটা হলো সার্টেইনটি কনটেক্সটে, একটা হচ্ছে আন্ডার আনসার্টেইনটি কনটেক্সটে আমরা ডেভেলপ করতে পারি। যদি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বা গভর্নমেন্ট পারচেজ কম হবে, সেটা যদি আনসার্টেন হয়, গভর্নমেন্ট পারচেজ যদি সার্টেন না থাকে, যদি ট্যাক্স কালেকশনের পরিমাণ যদি আনসার্টেন থাকে, তখন আমরা এটা একটু মডিফাই করতে হয়। আনসার্টেনিটি থাকলে আমাদের এখানে একটা এক্সপেকটেশন টার্ম চলে আসবে। তো এটা হচ্ছে আন্ডার সার্টেনটি we can show that নিশ্চয়তা থাকে, কোনো প্রকার আনসার্টেনিটি থাকে না গভর্নমেন্ট এক্সপেন্ডিচারে, তখন আমরা বলতে পারি যে এভারেজ ট্যাক্স রেট, applying average tax rate or a constant tax rate minimizes the cost created by the tax revenue on the economy. যেগুলো আমাদের একটা রেজাল্ট, রেজাল্টটা একটু চেঞ্জ হবে রেজাল্টটা যখন আমরা ট্যাক্স স্মুথিং করব আন্ডার আনসার্টেনিটি। আমরা শুধু রেজাল্ট আমরা লিখব না, আমরা এটাকে বলা হয় ট্যাক্স স্মুথিং, আগেটা ছিল আন্ডার সার্টেনিটি, আর যে ট্যাক্স স্মুথিং আন্ডার আনসার্টেনিটি আমরা বের করি, একই রকম লজিক দিয়ে আমরা দেখাতে পারি আন্ডার আনসার্টেনিটি।
এখান থেকে আমরা রেজাল্টটা পাবো না, ঠিক আছে? আগে পেয়েছিলাম f প্রাইম tt বাই yt টেক্সট সেটটা কার সমান পেয়েছিলাম f প্রাইম t1 t প্লাস 1 পিরিয়ডের যে টেক্সট সেট দুটোর সমান পেয়েছিলাম আমরা। এটা আমরা আগের আলোচনায় পেয়েছি। আর যখন আনসার্টেনটি থাকবে তখন আমাদের এখানে একটা এক্সপেকটেশন সাইন যোগ করতে হবে। এটা মান তো আমরা জানি না তখন ট্যাক্সও কত ইনকাম পরিমাণ বিষয়ে, তখন যখন জানা থাকে না তখন আমাদের এটা এক্সপেকটেশন সিম্বল যোগ করতে হয় না এক্সপেকটেশন। এবং এক্সপেকটেশনের সাথে আমরা আরেকটা সাবস্ক্রিপ্ট দেই, এটাকে আমরা টি পিরিয়ড, অর্থাৎ আগামী বছরে কালেক্টেড ট্যাক্সের পরিমাণ কত হবে বা ইনকাম কত হবে বা গভর্নমেন্ট পারচেজ কত হবে সেটা আমরা এখন জানি না মানটা। আমরা আগে আলোচনার মধ্যে ধরে নিয়েছিলাম এগুলো জানি, সার্টেন হিসেবে ধরে নিয়েছিলাম। এখন তো যেগুলো আনসার্টেন কখনো আমি জানি না, যেটা এক্সপেক্টেড ভ্যালু আছে। জন্য আমি কি করছি এখানে টি প্লাস 1 পিরিয়ডের মান কত হবে টি এবং ওয়াই এর, সেটাকে আমি টি পিরিয়ডে এক্সপেকটেশনটা গঠন করা হচ্ছে। যেমন আমরা এক্সপেকটেশন at period t about the value of t yt or gt at period t plus 1 or other forward period. আগের যে পিরিয়ডগুলো আছে যেগুলো মানে এখন প্রকাশিত হয়নি সেই মানগুলো সম্পর্কে যে এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশনটা একটু আগে গঠন করা হয়। সেটা বলে এক্সপেকটেশন ফরমেশন ইন পিরিয়ড টি। টি পিরিয়ডে আমি এই টি প্লাস 1 পিরিয়ডে ভ্যালুগুলো মান কত হবে সেই সম্পর্কে এক্সপেকটেশন গঠন করা হচ্ছে। যদি আনসার্টেনটি থাকে তাহলে আমাদের এক্সপেক্টেড ভ্যালুগুলো নিতে হবে। এক্স্যাক্টলি আমরা তখন জানবো না, তখন আমাদের এক্সপেক্টেড ভ্যালু নিতে হবে তখন। কেমন? তবে যেহেতু কোয়াড্রেটিক কস্ট ফাংশন যদি কোয়াড্রেটিক বাই ফাংশনটা যদি কোয়াড্রেটিক এফ ফাংশন যেটা যদি কোয়াড্রেটিক ফাংশন হয়, কোয়াড্রেটিক ফাংশন হলে একটা কোয়াড্রেটিক ফাংশন যখন ডিফারেনশিয়েট করা হয় তখন সেটা লিনিয়ার হয়ে যায়। মনে করো আমি একটা কোয়াড্রেটিক ফাংশন নিচ্ছি y equal to কোয়াড্রেটিক মানে যার ঘাত 2 x স্কয়ার প্লাস 2, এটা একটা কোয়াড্রেটিক ফাংশন। কেমন? তো আমি যদি এটা ডিফারেনশিয়েট করি, আমি ঠিক আছে dy dx বের করি, আমি f প্রাইম বের করি, আমি dy dx বের করি, আমি সেটা 2x হয়ে যাবে, তাই না? 2x একটা লিনিয়ার ফাংশন, এটা একটা কোয়াড্রেটিক ফাংশন, তো এটাকে ডিফারেনশিয়েট করলে এটা লিনিয়ার ফাংশন হয়ে যাবে। এবং যদি একটা কোয়াড্রেটিক ফাংশনকে ডিফারেনশিয়েট করা হয় তাহলে সেটা লিনিয়ার ফাংশন হয়ে যাবে। এবং একটা লিনিয়ার ফাংশনের বৈশিষ্ট্য হলো, প্রপার্টিজ হলো যে লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে যে এই এক্সপেকটেশন এবং ফাংশনটাকে আমি চেঞ্জ করতে পারি। একটা ফরের এটাকে ভাবে বলতে পারো if prime is quadratic, if prime f is quadratic, এই ফাংশনটা বা ফাংশন বা আমাদের যে অবজেক্টিভ ফাংশন f is quadratic, দ্বিঘাত বিশিষ্ট হয় quadratic, then f prime will be linear. Then এটাকে ডিফারেনশিয়েট করা হবে ফাংশন থেকে, সেটা লিনিয়ার ফাংশন হবে। And in that case আমরা বলতে পারি যে f prime tt by yt equal to লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে এটা চেঞ্জ করা যায়। আমি f প্রাইমটাকে আগে নিয়ে আসতে পারবো, এক্সপেক্টেড ভ্যালুটাকে আমি ভিতরে নিয়ে আসতে পারবো। এটাকে ভ্যালু দেবো, এটা ফালতু তো এক্সট্রা থাকে, এটা ডাজন্ট ম্যাটার, একবার দেবে t plus 1 by t plus 1 তারপরে তো ফালতু তো এটা কোনো অসুবিধা নেই। এটা এক্সপেক্টেড ভ্যালু of t plus 1 by yt plus 1, এখান থেকে আমরা একই আর্গুমেন্ট লিখতে পারি this implies that tt by yt equal to expected value of, স্যার এটা কি লিখছেন ব্র্যাকেটের ভিতর e এর পরে? এরপর লিখছি আমি t plus 1 divided by y plus 1 ব্র্যাকেট অফ, ঠিক আছে? ব্র্যাকেট গুলো কয়েকবার করে লিখেছি তো কনফিউশন মনে হচ্ছে, একটু বসে করে লিখি।
হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ tax in period t plus 1 divided by output in period t plus 1. এটা হচ্ছে tax rate in period t plus 1. এটা হচ্ছে ফাংশন অফ, তো এই দুটো সমান হতে হলে এই ভিতরের অংশগুলো সমান হতে হবে t plus 1 by y t plus 1. এটা হচ্ছে আমাদের ট্যাক্স রেট ইন পিরিয়ড t plus 1. এটা হচ্ছে ট্যাক্স রেট ইন পিরিয়ড t। মানে বর্তমান সময়ে যে ট্যাক্স রেটটা আমরা অবজার্ভ করছি সেটা কি হবে, আগামী বছরে আমি যে এক্সপেক্টেড ট্যাক্স রেট আমার যে সেটা সমান হতে হবে। কেমন? এটা আমরা যে একটু ইনোভেটিভ সেক্টরে বললাম যে র্যান্ডম ওয়াক মডেল, র্যান্ডম ওয়াক মডেলে কি হয়, র্যান্ডম ওয়াক মডেলে আমরা বলেছি যে y t equal to y t minus 1 plus ut, তাই না? র্যান্ডম ওয়াক মডেল, র্যান্ডম ওয়াক মডেল। আমি ইচ্ছে করলে পিরিয়ডটাকে এক মিনিট বাড়িয়ে দিতে পারি, yt plus 1 equal to yt plus ut plus 1, এক মিনিট যদি বাড়িয়ে দিই, যদি এটা এক্সপেক্টেড ভ্যালু না, যদি এটা এক্সপেক্টেড ভ্যালুটা কি হবে, এটা তো 0 হয়ে যাবে। এক্সপেক্টেড হলো yt plus 1 equal to yt হবে, তাই না? এটাও ঠিক একই রকম। এটা বাম দিকে আছে যে এক্সপেক্টেড ট্যাক্স, বর্তমানে যে ট্যাক্স রেটটা আছে, বর্তমানে ট্যাক্স রেটটা বা কারেন্ট পিরিয়ডে যে ট্যাক্স সেটা আগামী বছর যে এক্সপেক্টেড ট্যাক্স রেট তার সমান হতে হবে। যদি আমাদের ট্যাক্স পার্টটা যদি আমাদের অপটিমাল, আমাদের ট্যাক্স পার্টটা অপটিমাল হলে, অর্থাৎ গভর্নমেন্ট যদি তার ডিস্টরশনকে মিনিমাইজ করছে, ইকোনমির উপর যে ট্যাক্সের যে নেগেটিভ প্রভাব বা ডিস্টরশনারি প্রভাব বা বিরূপ প্রভাব সেটাকে মিনিমাইজ করতে চায়, তাহলে কি হতে হবে, আমরা সার্টেনটি কেসে দেখেছি যে tt by yt equal to t plus 1 by yt plus 1 হবে, অর্থাৎ প্রত্যেক পিরিয়ডে ট্যাক্স রেটটা সমান হবে। আর যদি আনসার্টেনিটি থাকে তাহলে আমরা বলবো যে কারেন্ট ট্যাক্স রেটটা কত হবে, এক্সপেক্টেড ট্যাক্স রেটের সমান হবে। অর্থাৎ ট্যাক্স রেট যেটা, ট্যাক্স রেটের যে ট্যাক্স যদি আমরা স্টেশনারি টেস্ট করি সেটা হবে র্যান্ডম ওয়াক ফলো করবে, ট্যাক্স রেটটা র্যান্ডম ওয়াক ফলো করবে। অর্থাৎ ট্যাক্স রেটটাকে প্রেডিক্ট করা যাবে না যে আগামী বছর ট্যাক্স রেট কত হবে সেটা প্রেডিক্ট করা যাবে না, ট্যাক্স রেটটা র্যান্ডম ওয়াক ফলো করবে। এবং সাথে সাথে গভর্নমেন্ট এক্সপেন্ডিচারও কি হবে, র্যান্ডম ওয়াক ফলো করবে। কেমন? তাহলে যদি ট্যাক্স রেট যদি র্যান্ডম ওয়াক মডেল ফলো করে, অর্থাৎ ট্যাক্স রেটকে যদি প্রেডিক্ট করা না যায় ইন দ্য কনটেক্সট অফ আনসার্টেনিটি, তাহলে বাজেটটা কি হবে, ব্যালেন্স বাজেট হবে। গভর্নমেন্ট রেভিনিউ যদি র্যান্ডম ওয়াক মডেল ফলো করে এবং ট্যাক্স যদি র্যান্ডম ওয়াক মডেল ফলো করে, তাহলে বাজেটটা ব্যালেন্সড হবে। আর যদি এটাকে প্রেডিক্ট করা যায়, আমি যদি প্রেডিক্ট করতে পারি ট্যাক্স রেটটা আগামী বছর বাড়বে নাকি কমবে, তাহলে এটা র্যান্ডম ওয়াক ফলো করবে না। কেমন? এবং তখন ডেফিসিট, গভর্নমেন্টের বাজেটের ডেফিসিট কিংবা সারপ্লাস সৃষ্টি হবে। অর্থাৎ গভর্নমেন্টের বাজেটের যে ডেফিসিট সেটা একটা নির্ধারক হলো, সেটা একটা আমরা প্রেডিক্ট করতে পারি বাজেট ডেফিসিট বাড়বে নাকি কমবে, just by checking the expected tax rate, whether it is increasing or decreasing. আমাদের যে কারেন্ট যে ট্যাক্স রেটটা আছে সেটা বাড়বে নাকি কমবে সেটা যদি প্রেডিক্ট করতে পারি, অনুমান করতে পারি, তাহলে বাজেট ডেফিসিট সম্পর্কে আমরা প্রেডিক্ট করতে পারবো। যদি আমরা দেখি যে ট্যাক্স রেটটা বাড়ার একটা প্রবণতা আছে বা ফিউচার ট্যাক্স রেটটা বাড়ার একটা টেন্ডেন্সি আছে, আমরা প্রেডিক্ট করতে পারছি ট্যাক্স রেটটা চেঞ্জ হবে কোন দিকে, বাড়বে নাকি কমবে, তখন বাজেট ডেফিসিট সম্পর্কে আমরা একটা প্রেডিক্ট করতে পারবো। কেমন? তাহলে এই হলো আমাদের ট্যাক্স স্মুথিং মডেল। ট্যাক্স স্মুথিং মডেল ব্যবহার করে আমরা গভর্নমেন্টের যে বাজেট ডেফিসিট সেটা বাড়বে নাকি কমবে সে সম্পর্কে প্রেডিক্ট করা যায়। বিশেষ করে মনে করো যুদ্ধ অবস্থা চলছে দেশের মধ্যে, তখন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়বে, ট্যাক্সও বাড়বে। এখন তুমি এখান থেকে প্রেডিক্ট করতে পারো যে গভর্নমেন্টের বাজেট ডেফিসিট বাড়বে। কিংবা যখন রিসেশন চলে, রিসেশনের সময় গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বেশি হয়, কেমন? গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বেশি হলে ট্যাক্সও বেশি হবে এবং বাজেট ডেফিসিট বেশি হবে। এটা হলো আমাদের বাজেট ডেফিসিট নির্ধারণ করার একটা উপায় ট্যাক্স স্মুথিং মডেলের মাধ্যমে। যাক, আমরা এখানে আরো কিছু আলোচনা আছে যেটা আমরা আগামী ক্লাসে করব, বা আপাতত আজকে এখানে রাখছি। প্রশ্ন থাকলে তোমরা করতে পারবে। আজকে আমরা দেখলাম ট্যাক্স স্মুথিং মডেল, ট্যাক্স স্মুথিং মডেল আন্ডার সার্টেনটি এবং আন্ডার আনসার্টেনটি। এটা বলে যে আমাদের ডিস্টরশনারি কস্টকে মিনিমাইজ করার জন্য আমাদেরকে ট্যাক্স রেটটাকে আমাদের কি হতে হবে, এভারেজ হতে হবে বা কনস্ট্যান্ট হতে হবে। এটা ফ্লাকচুয়েট করতে পারবে না, ফ্লাকচুয়েট করলে এটা ডিস্টরশনটা বেশি ক্রিয়েট করবে। কারণ স্মুথ ট্যাক্স রেটটা বেটার। অর্থাৎ আমি যদি গভর্নমেন্ট ট্যাক্স রেট কালেকশন করে, এখানে এইভাবে দেখি টাইম দিকে ট্যাক্স রেট এইভাবে কালেকশন না করে গভর্নমেন্ট একটা স্মুথলি কালেকশন করে ট্যাক্স রেটটা,
তাহলে সেটা ইকোনমির যে কস্ট, সেই কস্টটাকে মিনিমাইজ করবে। কারণ আমি যদি ট্যাক্স কখনো বেশি কালেকশন করি, আমার কস্টটা দ্রুত হারে বাড়বে, বেশি হারে বাড়বে। যদি আস্তে আস্তে বাড়াই তাহলে আমার কস্টটা কম হারে বাড়বে। আবার যখন কমবে, আমি যদি বেশি হারে কমাই ফেলি ট্যাক্সটাকে, কমলে আবার কি হবে, আমার বার্ডেনটা কিন্তু আনুপাতিক ভাবে কমবে না, কারণ এটা হচ্ছে ইনক্রিজিং ফাংশন। আমি ট্যাক্সটা যখন কমবে, আমার এখানে যে পরিমাণ আমার কমার কথা, আমার এখানে তার চেয়ে আমার কম পরিমাণে ডিস্টরশনটা কমবে, কেমন? ফলে এই ট্যাক্সটা যদি স্মুথ করা হয়, instead of taking the flux or zigzag path or fluctuation path, the total burden on the economy will be minimized. এটাই হলো এই মডেলের লেসন। ট্যাক্সটা যদি স্মুথ হয়, তাহলে ইকোনমির উপর যে কস্ট, সেই কস্টটা মিনিমাইজ হবে। ট্যাক্সের যে ডিস্ট্রিবিউশনারি কস্ট, সেটা মিনিমাইজ হবে। যাক, আমরা আজকে এতটুকু রাখলাম। ভবিষ্যতে আগামী ক্লাসে পূর্ব বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।